পাওয়ার সাপ্লাই ব্লাস্ট হইতো, এটাও সত্যি কথা যে ওদের প্রথম একটা ব্যাচের কিছু মানে যারা বলে আর কি যে এখনকার সময় DDR4 দিয়ে বিল্ড করা কোনো কোনো মানেই হয় না, এটা হচ্ছে তারা তাদের ইমোশন থেকে বলে, তাদের বায়াসনেস থেকে বলে। আর যদি বাজেট একটু ইনক্রিজ করতে পারেন সেই ক্ষেত্রে কি কি আপগ্রেড করবেন আপনাদেরকে সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদেরকে দেখাইতে পারছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড সহ সব থেকে কম বাজেটের ভিতরে একটা ব্যালেন্স বিল্ড করার চেষ্টা করবো। সব থেকে কম বাজেটের ভিতরে কিন্তু ইচ্ছা করলে আমরা একদম কম দামি প্রসেসর নিয়ে কম দামি গ্রাফিক্স কার্ড নিয়েও কিন্তু বিল্ড করতে পারি, কিন্তু আমরা সেটা করবো না। আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করব। এখনকার সময়ের যে গেমগুলো সবাই খেলে সেই গেমগুলো যাতে এই পিসি দিয়ে স্মুথলি খেলা যায় সেরকম একটা পিসি আমরা বিল্ড করবো। তার সাথে সাথে এখনকার সময় যে প্রফেশনাল লেভেলের কাজগুলো মানুষ করে, যেমন ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করা, ফ্রিল্যান্সিং এর জন্য গ্রাফিক্সের কাজ করা, অ্যানিমেশনের কাজ করা, এই কাজগুলো করা শুরু করতে পারেন, শেখা শুরু করতে পারেন, এই ধরনের একটা বিল্ড আমরা করার চেষ্টা করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক করে দিয়ে ভিডিওটা শুরু করি। আমরা চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে। এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করব প্রসেসর। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা একটা কনফিউশনে পড়তে পারেন DDR4 দিয়ে বিল্ড করবেন না DDR5 দিয়ে বিল্ড করবেন। দেখেন, DDR5 দিয়ে বিল্ড করতে গেলে কিন্তু আপনার অনেক খরচ পড়বে। হ্যাঁ, একটা গ্রাফিক্স কার্ড সহ মোটামুটি স্ট্যান্ডার্ড DDR5 বিল্ড করতে গেলে আপনার 80 থেকে 1 লাখ টাকার মতো বাজেট রাখতে হবে, মানে 80,000 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে বাজেট রাখতে হবে। কিন্তু আমরা অত বেশি বাজেটে এখনই যাইতে যাচ্ছি না। হ্যাঁ, সবাই এখন DDR5 দিয়ে বিল্ড করতে চায়, কিন্তু আপনি যদি চিন্তা করেন কাজের দিক থেকে যে DDR4 দিয়ে আপনি সব কাজ করতে পারবেন কিনা, DDR4 দিয়ে আপনি সব গেম খেলতে পারবেন কিনা, আপনি ইজিলি সব কাজ করতে পারবেন, ইজিলি সব গেম খেলতে পারবেন। মানে যারা বলে আর কি যে এখনকার সময় DDR4 দিয়ে বিল্ড করা কোনো মানে কোনো মানেই হয় না, এটা হচ্ছে তারা তাদের ইমোশন থেকে বলে, তাদের বায়াসনেস থেকে বলে। DDR5 এর প্রতি তারা বায়াস, সেই জন্য এটা বলে। বাট DDR4 দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন যদি আপনার পিসিটা আপনি স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট দিয়ে বিল্ড করেন। তাহলে আমি বলতেছি না যে আপনার কাছে DDR5 এর বাজেট থাকলে আপনি DDR4 দিয়ে বিল্ড করেন, না, কখনোই আমি সেটা বলবো না। আপনার কাছে যদি DDR5 দিয়ে বিল্ড করার বাজেট থাকে আপনি অবশ্যই DDR5 দিয়ে বিল্ড করবেন, কিন্তু DDR5 দিয়ে একটা বিল্ড করলে আপনি যে পারফরমেন্স পাবেন DDR4 দিয়ে সেই একই পারফরমেন্সের যদি আপনি একটা বিল্ড করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি 10 থেকে 15 হাজার টাকা বা অনেক সময় 20 হাজার টাকা কম খরচেও কিন্তু DDR4 দিয়ে বিল্ড করতে পারবেন এবং সেম লেভেলের পারফরমেন্স পাবেন। যাই হোক, তো আমরা আজকে DDR4 দিয়ে বিল্ডটা করব এবং যে প্রসেসরটা আমরা নিব আজকে এখানে সেটা হচ্ছে Ryzen 5 5500, কারণ এটা হচ্ছে সব থেকে মানে কম টাকার প্রসেসর এই মুহূর্তে। তাহলে এটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর। এটা 4.2 GHz পর্যন্ত যাইতে পারে কাজ করার সময়, হাই হেভি লোডের কাজ করার সময় 65 ওয়াট পর্যন্ত এটা টানবে। 3 বছরের ওয়ারেন্টি আছে। এবার 3200 মেগাহার্স পর্যন্ত র্যাম সাপোর্ট করে এবং এটা DDR4 এর একটা প্রসেসর। এই প্রসেসর একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে এইটা PCI Gen 3 পর্যন্ত সাপোর্ট করে, PCI Gen 4 এটা সাপোর্ট করে না। কিন্তু আমরা যে বাজেট কম রাখতে যাচ্ছি যে কারণে হচ্ছে আমরা এই প্রসেসরটা সিলেক্ট করলাম। PCI Gen 3 আর PCI Gen 4 এই দুইটা কিন্তু বেশ পার্থক্য আছে। হ্যাঁ, বেশ পার্থক্য আছে, কিন্তু এই পার্থক্যটা আপনি লক্ষ্য করবেন হচ্ছে লোডিং টাইমে। মনে করেন আপনি একটা গেম খেলা শুরু করবেন, লোডিং এর সময় আপনার PCI Gen 3 তে যদি আপনার সিস্টেমটা রান করে তাহলে হচ্ছে আপনার লোড হইতে একটু বেশি সময় লাগবে, 2 থেকে 5 সেকেন্ড সময় বেশি লাগবে লোড হইতে। এইটাই হচ্ছে এটার ড্রব্যাক, এছাড়া এটার সেরকম কোনো প্র্যাকটিক্যাল ড্রব্যাক আসলে নাই এই মুহূর্তে। যাই হোক, তো আমরা এই প্রসেসরটা সিলেক্ট করলাম। আর এর সাথে আমরা যেহেতু এটা PCI Gen 4 সাপোর্ট করে না, PCI Gen 3 সাপোর্ট করে, সো আমরা মাদারবোর্ড যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে B450 সিরিজের। PCI Gen 3 সাপোর্টেড কোনো প্রসেসর যদি আপনি নেন তাহলে অবশ্যই B450 সিরিজের মাদারবোর্ড দিয়ে পেয়ার করবেন সেই প্রসেসরের সাথে, তাহলে হচ্ছে আপনার মানে খরচ কম হবে। আপনি B550ও নিতে পারেন, নিতে পারবেন না আমি সেটা বলবো না, কিন্তু B450 প্রাইস B550 থেকে কম। আর আমরা এখানে প্রাইস কমাতে যাচ্ছি, তাই আমরা B450 সিলেক্ট করব। তো এখানে মাদারবোর্ড সিলেক্ট করার সময় আমার ইচ্ছা ছিল 4 র্যাম স্লটের একটা মাদারবোর্ড সিলেক্ট করা, কিন্তু 4 র্যাম স্লটের মাদারবোর্ড সিলেক্ট করতে গেলে আমাদের সেই প্রাইসটা আবার একটু বেশি চলে যায়, মানে 1,000 টাকা থেকে 1,500 টাকা বেশি খরচ করতে হবে। তো আমরা সেটা করতেছি না, আমরা নিচ্ছি হচ্ছে একটা 2 র্যাম স্লটের মাদারবোর্ড। ওকে, আমরা 2 র্যাম স্লটের একটা মাদারবোর্ড সিলেক্ট করে নিলাম। মাদারবোর্ড যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে MSI B450MA Pro Max 2। এটা মোটামুটি চলে আর কি মাদারবোর্ড, এটা খারাপ না, একদম লো বাজেটের ভিতরে মোটামুটি ভালো একটা মাদারবোর্ড। ওকে, এইবার আর দেখলেন আমরা কোনো কুলার সিলেক্ট করি নাই, কারণ এই প্রসেসরটার সাথে একটা কুলার আসে, আর এই কুলারটাই প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য মোর দ্যান ইনাফ। আমরা কিন্তু এটার বাজেট ফোকাস বিল করতেছি, তাই আমরা এখানে বাজেট কম রাখার জন্য কোনো কুলার অ্যাড করতেছি না। ওকে, এবার র্যামের দিকে চলে যাবো। ওই যে আমরা প্রসেসরে দেখছিলাম যে র্যাম সাপোর্ট করে 3200 মেগাহার্টস, তাই আমরা এখানে এখানে টাইপ করব 3200। এবার আমাদের বাজেট কম রাখতে হবে, কিন্তু তার সাথে খেয়াল রাখতে হবে যে এই যে CL মানে ক্যাশ ল্যাটেন্সি, এই ল্যাটেন্সি যেন আমাদের র্যামে কম থাকে।
এই যে এটাই আছে CL22, এই 22 CL মানে ক্যাশ ল্যাটেন্সি 22 মানে হচ্ছে এই র্যামটার ল্যাটেন্সি একটু বেশি, যত কম নিতে পারবো আমরা তত বেটার। যেমন এই যে এই র্যামটা আছে Corsair Vengeance LPX 8 GB 3200 মেগাহার্টজ, এইটার ল্যাটেন্সি দেখেন 16 দিয়ে শুরু হয়েছে। সো এইটা এই 22 দিয়ে শুরু হওয়া র্যামের থেকে এই 16 দিয়ে শুরু হওয়া র্যামটার ল্যাটেন্সি কিন্তু কম এবং এইটা বেটার পারফরমেন্স দিবে। সো আমরা এইটা সিলেক্ট করতে পারি, বাট আমি এটা সিলেক্ট করতেছি না, দেখি এর থেকে ভালো ল্যাটেন্সি আর কোনো র্যাম আছে কিনা। 16 20 20 40 16 20 20 38, এইটাই আমাদের বেটার হবে Corsair Vengeance LPX 8 GB 3200 মেগাহার্টজ। তো সবসময় খেয়াল রাখবেন র্যাম সিলেক্ট করার সময় ক্যাশ ল্যাটেন্সিটা যেন কম থাকে, ল্যাটেন্সি যেন 16 দিয়ে শুরু হয়, CL16 হইলে হচ্ছে সেটা সব থেকে বেটার হয়। তো এটা যেহেতু আমরা সবচেয়ে কম প্রাইসে পাচ্ছি, তো আমরা এটাই সিলেক্ট করলাম। আমরা দুইটা র্যাম সিলেক্ট করবো, 8 8 16 GB, এই র্যামটা সিলেক্ট করে নিলাম। ওকে, এবার হচ্ছে স্টোরেজ। আমরা যে মাদারবোর্ডটা সিলেক্ট করছি এই মাদারবোর্ডে কিন্তু একটা M.2 স্লট আছে। M.2 স্লট বলতে SSD স্লট একটা আছে। তো আমরা কিন্তু একটা এসএসডি স্লটই পাচ্ছি, আমাদের দুইটা এসএসডি স্লট নাই। সো পরবর্তীতে আমরা আরেকটা এসএসডি কিনে এখানে লাগাতে পারবো না। সো আমাদের এখনই চেষ্টা করতে হবে মোটামুটি একটা ভালো মানের স্টোরেজ নেওয়ার জন্য। তাই আমি 1 TB স্টোরেজ নিব, কারণ আমি পরবর্তীতে এখন যদি একটা 512 আমি নেই, পরবর্তীতে কিন্তু আরেকটা 512 কিনে আমি এখানে লাগাইতে পারতেছি না। তো আমি একবারেই 1 TB একটা স্টোরেজ নিব। স্টোরেজ 1 TB, 1 TB স্টোরেজ আমরা এইটাই নিব, নেটাক N535N 1 TB M.2 2280 SATA 3 SSD। SATA 3 SSD এটা NVMe না? না, এটা নেওয়া যাবে না, তাহলে SATA 3 নেওয়া যাবে না, আমরা NVMe নিব। 1 TB NVMe, এই যে একটা পাইছি কম প্রাইসের মধ্যে। এই দুটার স্পিড কম্পেয়ার করে দেখি, এটা রিড স্পিড হচ্ছে আপ টু 560, রাইট স্পিড হচ্ছে 520 MB। আর এইটার রিড রাইট কত? রিড স্পিড ওয়াও 3.4 GB/s, আর রাইট স্পিড হচ্ছে 3.1 GB/s। দেখছেন NVMe আর SATA 3 মধ্যে পার্থক্য? এটা হচ্ছে 560 MB আর এটা কোথায় হচ্ছে 3400 MB। আমরা এইটাই নিব, কালারফুলের এই এসএসডিটা নিব, CN600 Pro 1 TB। কালারফুল CN600 Pro 1 TB আমরা এসএসডিটাই সিলেক্ট করে নিলাম। এইবার হচ্ছে গ্রাফিক্স কার্ড সিলেক্ট করার সময় লো বাজেটের ভিতরে কোন গ্রাফিক্স কার্ডটা সিলেক্ট করতে পারি। আমরা এখানে এমন একটা গ্রাফিক্স কার্ড সিলেক্ট করব যে গ্রাফিক্স কার্ডের নিচে আমাদের যাওয়া ঠিক হবে না। এক্ষেত্রে আমরা এই যে গুনিয়ার আর্ক A380 এই গ্রাফিক্স কার্ডটা সিলেক্ট করতে পারি। এইটা কি কি অফার করতেছে আপনাকে আমরা যদি ডিটেলসে যাই, 6 GB VRAM, তার সাথে হচ্ছে 96 বিট। এটা একটু কম হয়ে যায়, কিন্তু কি করবো, আমাদের বাজেট কম। 15,000 টাকায় 6 GB গ্রাফিক্স কার্ড কিন্তু আপনি আর পাবেন না। গ্রাফিক্স কার্ড কিন্তু শুধুমাত্র জিবি দেখে কিনলে হয় না, গ্রাফিক্স কার্ডে অনেক বিষয় থাকে, যেমন হচ্ছে আপনার মেমোরি ক্লক, বুস্ট ক্লক, মেমোরি ইন্টারফেস, এইগুলো দেখতে হয়। তো আমরা এখন গ্রাফিক্স কার্ডের ডিটেলসে যাব না, বাট একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যে গ্রাফিক্স কার্ড যত রিসেন্টলি লঞ্চ হওয়া, মানে মনে করেন একটা গ্রাফিক্স কার্ড আপনার 8 GB VRAM দিতেছে, কিন্তু সেটা 4 বছর আগে লঞ্চ হওয়া, সেইটার থেকে আপনার গত বছর লঞ্চ হয়েছে একটা গ্রাফিক্স কার্ড কিন্তু সেটা আপনাকে 6 GB VRAM দিচ্ছে, এই 6 GB VRAM-এর গ্রাফিক্স কার্ডটা কিন্তু বেটার পারফরমেন্স দিবে। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। গ্রাফিক্স কার্ড যত রিসেন্টলি লঞ্চ হয় তত বেটার পারফরমেন্স দেয়। সো আমরা এই গ্রাফিক্স কার্ডটা এখানে সিলেক্ট করে নিব। 15,000 টাকা ইন্টেল আর্ক A380 6 GB গ্রাফিক্স কার্ড, এটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই নিতে হবে। আমরা দেখব যে আমাদের এই গ্রাফিক্স কার্ডটা কত পাওয়ার টানে। তাহলে A380 রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই 450 ওয়াট। রেডিটে আবার লিখছে একজন 500 থেকে 600 ওয়াট নিলে বেটার হয়। বুঝলেন, এর এত বেশি পাওয়ার টানে নাকি? ওকে, এটার জন্য রিকমেন্ড করতেছে 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। আমরা 450 ওয়াট নিব না, আমরা আর একটু বাড়ায় নিব, আমরা 550 ওয়াট নিব। কেন 550 ওয়াট নিব? আমরা সেফ থাকার জন্য 550 ওয়াট নিব। কারণ হচ্ছে আপনি পরবর্তীতে এই 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 বিল্ডে আপনার যদি আপনি প্রফেশনাল কাজ করেন তাহলে আপনি একটা হার্ড ডিস্ক অ্যাড করতে পারেন, বা আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে আপনার অনেকগুলো গেম যদি আপনি একসাথে পিসিতে ইনস্টল রাখতে চান তাহলেও কিন্তু আপনার হার্ড ডিস্কের প্রয়োজন হবে। পরবর্তীতে আপনি হার্ড ডিস্ক অ্যাড করতে পারেন। বেশি নিলে কোনো লস নাই, কিন্তু যদি কম হয়ে যায় তাহলে কিন্তু আপনার সিস্টেমে সমস্যা দেখা দিবে। তো সবসময় আমরা চেষ্টা করব আমাদের যে রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই মানে দেওয়া থাকবে গ্রাফিক্স কার্ডের সাথে, তার থেকে আমরা 100 ওয়াট বেশি নেওয়ার চেষ্টা করবো অ্যাটলিস্ট বাজেট বিল্ডগুলোর ক্ষেত্রে। হায়ার এন্ডের বিল্ডের ক্ষেত্রে সেগুলো আলাদা ব্যাপার, কারণ সেগুলোর জন্য একটু এক্সট্রা রেখেই রিকমেন্ড করে। আমরা এখানে 550 ওয়াট নিব। আর 550 ওয়াট পাওয়ার সাপ্লাই নিলে আর একটা সুবিধা আছে, আমরা পরবর্তীতে 8 GB গ্রাফিক্স কার্ড যদি আমরা অ্যাড করতে চাই, যেগুলো 30 থেকে 40 হাজার টাকার ভিতরে পাওয়া যায় যে গ্রাফিক্স কার্ডগুলো, সেইগুলোও কিন্তু মোটামুটি 550 ওয়াটের মতো রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই থাকে। তো পরবর্তীতে কিন্তু আমরা গ্রাফিক্স কার্ড আপগ্রেড করতে পারবো যদি আমরা এখন 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই নেই। আর যদি আমরা এখন 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই নেই, পরবর্তীতে গ্রাফিক্স কার্ড আপগ্রেড করতে গেলে কিন্তু আমাদের আবার পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হবে, সেটাও কিন্তু একটা খরচের বিষয়।
সো এই মুহূর্তে আমরা ওই 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়েই বিটটা করব। আর পাওয়ার সাপ্লাই সিলেক্ট করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই আমাদের পাওয়ার সাপ্লাইটা যেন 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই হয়। যেমন এখানে দেখতে পারতেছেন এই যে গেম দিয়াস আওরা, এই পাওয়ার সাপ্লাইটা 550 ওয়াটের, 3300 টাকা প্রাইস, কিন্তু এটা কিন্তু কোনো সার্টিফিকেশন নাই, 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন নাই। তারপরে অ্যান্টেক মেটা 550 ওয়াট, এইটাতেও কোনো 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন নাই। তাই এই দুইটা পাওয়ার সাপ্লাই আমরা অ্যাভয়েড করবো। আমরা নিব এইটা গিগাবাইট P550 550 ওয়াট 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, আমরা এইটাই নিব। অনেকে বলতে পারেন গিগাবাইটের পাওয়ার সাপ্লাই নিলে গিগাবাইটের পাওয়ার সাপ্লাই ব্লাস্ট হয়ে যায়। ভাই হয় না, আমরা গিগাবাইটের পাওয়ার সাপ্লাই অলরেডি ইউজ করতেছি, 2019 সাল থেকে গিগাবাইটের পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি, এখন 2025 সাল, অনেক দিন ধরেই সাপোর্ট দিতেছে। পাওয়ার সাপ্লাই ব্লাস্ট হইতো, এটাও সত্যি কথা যে ওদের প্রথম একটা ব্যাচের কিছু ডিফেক্টেড পাওয়ার সাপ্লাই ছিল, সেগুলো ব্লাস্ট হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেগুলো ওরা মার্কেট থেকে সরাই ফেলছে। এখন যেগুলো মার্কেটে সেল করতেছে সেগুলাই এই ধরনের ইস্যু আপাতত নাই। সো আমরা এখন এটা নিতেই পারি। ওকে, আমরা পাওয়ার সাপ্লাই অ্যাড করে নিলাম। এবার হচ্ছে কেসিং এর ক্ষেত্রে আমরা জাস্ট একটা জিনিসই মাথায় রাখবো, সেটা হচ্ছে কেসিং এর এয়ার ফ্লো যেন ভালো থাকে। আমাদের আর কিছু মাথায় রাখা লাগবে না। কেসিং এর এয়ার ফ্লো ভালো থাকার জন্য আমরা কি করব, এমন একটা কেসিং সিলেক্ট করবো যে কেসিং এ অলরেডি 3 থেকে 4টা ফ্যান ইনস্টল করা আছে। যেমন এই যে এই কেসিংটা ভ্যালুটো VT700 মিনি টাওয়ার ATX কেসিং, দেখেন এখানে লেখা আছে 4x120 মিলিমিটারের ফ্যান ইনস্টল করাই আছে ভিতরে। ফ্যান সাপোর্ট, এই যে প্রি ইনস্টল ফ্যান, ফ্রন্টে আছে 3টা, পিছনে আছে একটা, টোটাল 4টা ফ্যান এই কেসিং এ অলরেডি ইনস্টল করাই। যে এই প্রথমে সামনে 3টা, পিছনে একটা, 4টা ফ্যান এই কেসিং ইনস্টল করাই আছে। তো এইটা আমাদের জন্য ভালো হবে, তাহলে আমাদের ফ্যানের পিছনে আর কোনো টাকা খরচ করা লাগবে না। তো আমরা এই কেসিংটা সিলেক্ট করে নিলাম, যেটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 3000 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের পিসিটা বিল্ড হয়ে গেল। দেখতেই পারতেছেন অনলি 50,000 টাকার ভিতরে আপনি যদি এই পিসিটা বিল্ড করতে চান তাহলে আপনি 1-2 হাজার টাকা ডিসকাউন্ট পাবেন, কারণ আপনি টোটাল একটা পিসি বিল্ড করতেছেন। তো এই পিসিটা যদি আপনি 50,000 টাকার ভিতরে বিল্ড করেন তো এইটা থেকে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবেন বলে আমি আশা করি। এখন চলেন এই পিসিটা কীরকম পারফরমেন্স দিতে পারে সেইটার একটা আমরা মানে স্যাম্পল ভিডিও দেখে আসি। এই যে ভিডিওটা আমরা দেখতেছি এখানে হচ্ছে ইন্টেল R K380 আর হচ্ছে Ryzen 5 5600X, এই দুইটা মানে প্রসেসর আর জিপিইউ পেয়ার করা হয়েছে। তো এইখানে যে পারফরমেন্সটা আপনি পাবেন এই সেম পারফরমেন্সে আপনি আমাদের এই যে পিসিটা আমরা বিল্ড করছি এখান থেকেও পাবেন। যেহেতু প্রসেসরটা ওরা আর একটু আপডেট নিচ্ছে, আপডেট রাখছে ওইখানে, কারণ ওইটাও 6 কোর 12 থ্রেডের প্রসেসর, এটাও 6 কোর 12 থ্রেডের প্রসেসর। পার্থক্য শুধুমাত্র PCIe Gen 3 আর PCIe Gen 4। তো ওই যে বলছিলাম লোডিং টাইমটা আপনার একটু বেশি লাগবে, এছাড়া মোটামুটি পারফরমেন্স আপনি সেমই পাবেন। সো এটা নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। আপনি জাস্ট এখান থেকে একটা আইডিয়া নেন যে এই সিস্টেমটা আপনাকে কীরকম পারফরমেন্স দিতে পারবে। এখানে রেইনবো সিক্স সিজ এই গেমটা গেম প্লে করা হচ্ছে, আর এখানে আমরা অ্যাভারেজ পারফরমেন্স দেখতে পাচ্ছি হচ্ছে 161 FPS, হুইচ ইজ গুড, ভেরি গুড। তারপরে যদি আমরা ফোর্টনাইটে চলে যাই, ফোর্টনাইটে অ্যাভারেজ পারফরমেন্স আছে হচ্ছে 194 FPS, হুইচ ইজ নাইস। 194 FPS কিন্তু খারাপ না। ওকে, তারপরে আছে রেড ডেড রিডেম্পশন 2, আমার ওয়ান অফ দ্য ফেভারিট গেম। এটা কি সেটিংসে আছে, আল্ট্রা টেক্সচার সেটিং, 1080p মিডিয়াম আল্ট্রা টেক্সচার সেটিংয়ে এই গেমটার গেম প্লে করা হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স FPS 80, অ্যাভারেজ হচ্ছে 64, হুইচ ইজ গ্রেট। আল্ট্রা টেক্সচারে 64 অ্যাভারেজ FPS, নাইস, যথেষ্ট ভালো, খারাপ না। তারপরে GTA 5 যদি আমরা দেখি, GTA 5 এ অ্যাভারেজ FPS পাচ্ছে 101 FPS অ্যাভারেজ, হুইচ ইজ গুড। এলডেন রিং এ অ্যাভারেজ FPS পাচ্ছে 53, একটু কম পাচ্ছে, যদিও এটা 1080p ম্যাক্সিমাম সেটিংসে দেওয়া। কিন্তু আপনি যদি এটা মিডিয়াম সেটিংস বা লোর থেকে মিডিয়াম সেটিংসের মাঝামাঝি একটা জায়গায় রাখেন তাহলে কিন্তু মোর দ্যান 60 FPS আপনি পাবেন, এবং এটা ইজিলি আপনি গেম প্লে করতে পারবেন। আর এখানে যে গেম প্লে করা যাচ্ছে না তা কিন্তু না, এটা যথেষ্ট ভালোভাবে গেম প্লে করতে পারতেছে। এবার ডেজ গন, আমার আর একটা ফেভারিট গেম। ডেজ গনে অ্যাভারেজে 40 FPS পাচ্ছে, মানে কি ভেরি হাই। ও 1080p ভেরি হাই সেটিংসে খেলতেছে গেমটা। তো এটা যদি ভেরি হাই না দিয়ে মিডিয়াম বা হচ্ছে মিডিয়াম থেকে লো সেটিংসের মাঝামাঝি একটা জায়গায় রাখে তাহলে কিন্তু মোর দ্যান 60 FPS পাওয়া পসিবল, আর ইজিলি এই গেমটা খুব সুন্দরভাবে গেম ওভার করাও পসিবল। সিএসগোতে আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ FPS পাচ্ছে 328 FPS, হুইচ ইজ নাইস। তো আশা করি একটা আইডিয়া পাইছেন যে এই পিসিটা থেকে কীরকম পারফরমেন্স আপনি পাবেন। সো এই পিসিটা যদি আপনি বিল্ড করেন 50,000 টাকার ভিতরে আপনি পিসিটা বিল্ড করতে পারবেন, আর সাথে যদি একটা মনিটর অ্যাড করে নেন 10,000 টাকার ভিতরে আমরা একটা মনিটর অ্যাড করে নিতেই পারি। দেখি আমরা IPS মনিটর নিব, IPS মনিটর, এসআরএর মনিটরটা হচ্ছে 21.5 ইঞ্চ, 1 ms ল্যাটেন্সি, 100 হার্জ, বর্ডারলেস IPS মনিটর। হ্যাঁ, এই মনিটরটা আমরা অ্যাড করতে পারি। তাহলে আমরা যদি একটা 10,000 টাকার মনিটর অ্যাড করি তাহলে মোটামুটি 60,000 টাকার ভিতরে আমরা একটা
পিসি বিল্ড করতে পারবো, যে পিসিটা দিয়ে আমরা মোটামুটি সব ধরনের গেম খেলতে পারবো, সব ধরনের কাজ আমরা শিখতে পারবো বা করা করা শুরু করতে পারবো। এখন মনে করেন যে আপনার বাজেট আর একটু বেশি, এখন আপনি কি করবেন? প্রথমে যে কাজটা করবো, প্রসেসরটা একটু আপগ্রেড করে নিব। পিসিআই জেন 3 আমি আর রাখবো না, আমি পিসিআই জেন 4-এ চলে যাব। আমি চলে যাব 5600-এ। 5600-এর এই প্রসেসরটা আমি অ্যাড করব, আর এইখানে B450-র জায়গায় আমি একটা B550 মাদারবোর্ড নিব। B550 মাদারবোর্ড, এই যে B550 মাদারবোর্ড। হ্যাঁ, আমি একটা B550 মাদারবোর্ড সিলেক্ট করলাম এখানে, যাতে আমরা আমাদের সিস্টেমটা পিসিআই জেন 4-এ রান করে। পিসিআই জেন 4-এ রান করলে আমাদের লোডিং টাইমটা আর একটু ফাস্ট হবে। এটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলে আমাদের বাজেট দাঁড়ালো অ্যারাউন্ড 65। তো 65-এর ভিতরেও কিন্তু এই পিসিটা যথেষ্ট ভালো পারফরমেন্স দিবে আপনাকে। তবে নির্দ্বিধায় 65,000 টাকা যদি আপনার বাজেট হয়ে থাকে, আপনি এই পিসিটা বিল্ড করতে পারেন উইথ মনিটর। এইবার আপনার বাজেট যদি আর একটু বেশি হয়, 10,000 টাকা বেশি, মনে করেন 75,000-এর মধ্যে যদি আপনার বাজেট হয়, তাহলে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ডটা একটু আপগ্রেড করবো। গ্রাফিক্স কার্ডটা আপগ্রেড করে আমি এইখানে গ্রাফিক্স কার্ড নিব হচ্ছে A580। আউট অফ স্টক না, A580 আউট অফ স্টক। তারপর দেখি 25,000 টাকার ভিতরে আর কি গ্রাফিক্স কার্ড পাওয়া যায়। 3050 এইবার আমরা যদি এইখানে A750 এই গ্রাফিক্স কার্ডটা অ্যাড করি, ইন্টেল আর্ক A750, যেটা কিন্তু আমাদের দেশে যথেষ্ট পপুলার গ্রাফিক্স কার্ড এই মুহূর্তে। অনেকেই এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে বিল্ড করছেন। আর এখন আপনারা জানেন যে ইন্টেল গ্রাফিক্স কার্ডের সেই ড্রাইভার ইস্যু আগে হইতো, সেই ইস্যুগুলো অনেকাংশে ইন্টেল সলভ করে ফেলছে। এখন আর ড্রাইভার ইস্যু হয় না। আমরা নিজেরা A770, মানে আমি নিজে A770 গ্রাফিক্স কার্ড ইউজ করি। তো আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আমি অনেকগুলো গেম ওভার দিচ্ছি এটা দিয়ে, আর রেগুলার ভিডিও এডিটিংয়ের কাজ তো আমি এটা দিয়েই করি। নো ইস্যুস, আপনি নিশ্চিন্তে নিতে পারেন ইন্টেলের গ্রাফিক্স কার্ড। এটা আমার আগেই মেনশন করা উচিত ছিল, বাট আগে মেনশন করা হয় নাই, এখন মেনশন করে দিলাম যে ইন্টেল নিয়ে যদি কোনো ভয় থাকেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইন্টেল গ্রাফিক্স কার্ডগুলো যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে ইদানিং। তো যাই হোক, আমরা আগেই তো 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিছিলাম, যে কারণে কিন্তু আমরা এখানে A750 এই গ্রাফিক্স কার্ডটা অ্যাড করতে পারতেছি। 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে আমি A770 গ্রাফিক্স কার্ডটা চালাই। সো A750 ইজিলি চালাইতে পারবে, কোনো সমস্যা নাই। যাই হোক, তো এইটা যদি আপনি আপগ্রেড করে নেন, আর আপনার বাজার যদি অ্যারাউন্ড 75,000 টাকার ভিতরে হয়, আপনি এখানে 78,000 মতো আসছে, কিন্তু আপনি এই পিসিটা যদি বিল্ড করেন, আপনি 2-3 হাজার টাকার মতো ডিসকাউন্ট পাবেন। তো অ্যারাউন্ড 75 থেকে 76-এর ভিতরে আপনি পিসিটা বিল্ড করতে পারবেন। এই পিসিটা কিন্তু আপনাকে যথেষ্ট ভালো পারফরমেন্স দিবে, হিউজ একটা পারফরমেন্স বুস্ট পাবেন আপনি এই পিসিটা থেকে। দেখবেন, চলেন আমরা এই জিনিসটা একটু দেখি। 5600 A750 এই কম্বোটা কিরকম পারফরমেন্স দেয়, রিসেন্ট একটা দেখার চেষ্টা করি। এখানে A750-কে 13700-এর সাথে পেয়ার করা হয়েছে, বাট আপনি পারফরমেন্স মোটামুটি সিমিলারই পাবেন। ইন্টেলের সাথে ইন্টেলের পেয়ার করলে যে আপনি পারফরমেন্স বুস্ট পাবেন, হ্যাঁ কিছুটা পারফরমেন্স বুস্ট পাবেন। ওদের নিজস্ব নিজস্ব সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের মাধ্যমে কিছুটা পারফরমেন্স বুস্ট পাওয়া যায়। বাট আপনি ধরে রাখতে পারেন আপনি অ্যারাউন্ড সিমিলার পারফরমেন্সই পাবেন। আমি তো এমডি দিয়েই চালাচ্ছি, এমডির সাথে পেয়ার করছি A770। তো আমি পারফরমেন্স একদম যে খারাপ পাই তা না। ইন্টেলের সাথে পেয়ার করলে যেরকম পারফরমেন্স পাই মানুষজন, আমি সেরকম পারফরমেন্সই পাচ্ছি। আমি এটা নিয়ে যথেষ্ট ঘাটাঘাটি করছি, তো এটা আপনারা ধরে রাখতে পারেন। যাই হোক, হচ্ছে ব্যাটলফিল্ড 2042। এই গেমটাতে দেখেন A750 অ্যারাউন্ড অ্যাভারেজ FPS 120-25 এরকম পাচ্ছে, উইচ ইজ গুড, খারাপ না। আর যদি কল অফ ডিউটি ওয়ারজোন গেমটা আমরা দেখি, তাহলে আমরা এভারেজ এফপিএস পাচ্ছি হচ্ছে 190, হুইচ ইজ গ্রেট, খারাপ না, ভালোই। আমরা যদি আর একটা গেম দেখি, CS2-তে এভারেজ এফপিএস পাচ্ছে কত? CS2-তে এভারেজ এফপিএস পাচ্ছে 283। তারপরে সাইবারপাঙ্ক 2077, সাইবারপাঙ্ক 2077-এ এভারেজ এফপিএস পাচ্ছে 62 আলট্রা সেটিংসে, তাও আবার, হুইচ ইজ নাইস, ভেরি নাইস। তো আশা করি একটা আইডিয়া পাইছেন যে এই সিস্টেমটা থেকে আপনারা কীরকম পারফরমেন্স পাবেন। তো 75,000 টাকায় যদি আপনি এই সিস্টেমটা বিল্ড করেন, তাহলে আপনি হিউজ একটা পারফরমেন্স পাবেন বলে আমি আশা করি। আর যেহেতু এই গ্রাফিক্স কার্ডটা আমি নিজেই ইউজ করি, আমি বলতে পারি যে এই গ্রাফিক্স কার্ডটা আসলে সেরকম কোনো ইস্যু আপনাকে দেবে না। একটা এনভিডিয়া গ্রাফিক্স কার্ড থেকে যেরকম সিমলেস পারফরমেন্স আশা করেন, এই ইন্টেলের গ্রাফিক্স কার্ড থেকেও সেরকম সিমলেস একটা পারফরমেন্স পাবেন বলে আমি বিশ্বাস করি। কারণ আমি এটা নিজে ইউজ করতেছি আমি এখনো। সো এটা আপনারা আস্থা রাখতে পারেন আমার উপরে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি যে একটা কম বাজেটের ভিতরে উইথ গ্রাফিক্স কার্ড আপনারা কীভাবে পিসি বিল্ড করবেন, আর যদি বাজেট একটু ইনক্রিজ করতে পারেন সেই ক্ষেত্রে কী কী আপগ্রেড করবেন, আপনাদেরকে সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদেরকে দেখাইতে পারছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।